পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, পরমা প্রকৃতি জগৎ জননী শ্রী শ্রী মা সারদা দেবী ও যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বাড়িতে সকলেই ভালোভাবে থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। খুব সম্প্রতি তোমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষা সমাপ্ত হয়েছে। আশা করি সকলেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। এবার দেখো, তোমাদেরকে তৃতীয় পর্বের পাঠ্যক্রমের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের তৃতীয় পর্বের পাঠ্যক্রম কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। তোমরা বাড়িতে থেকে অনলাইন মাধ্যমে সেই সংক্ষিপ্ত পাঠ্যক্রম প্রত্যহ অনুশীলন করবে এবং সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় ক্লাস হবে এই অনলাইন মাধ্যমে। তোমরা সেই ক্লাসগুলো বাড়িতে থেকে ফলো করবে। সর্বতোভাবে আমরা চেষ্টা করব যাতে করে বিষয়ভিত্তিক কোনো রকম সমস্যা তোমাদের না হয়। আর সবার উপরে ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যাতে আমরা খুব শীঘ্রই এই সংকটাপন্ন অবস্থা থেকে বেরিয়ে এসে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারি। এখন দেখো, আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে একটি অধ্যায় তোমাদের পড়াবো। অধ্যায়টির নাম হলো পদের শ্রেণীবিন্যাস। তাহলে এখানে প্রথমেই আমরা দেখব যে পদ কি। দেখো, পদ কি বলো তো? না, পদ হলো শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে হয় পদ। আর পদই একমাত্র বাক্যে ব্যবহারের যোগ্যতা অর্জন করে। শব্দ, পদ আর বিভক্তির ধারণা স্পষ্ট করে নেওয়া প্রয়োজন। সেই জন্য দেখো, এই নিচের অংশটা লক্ষ্য করো। তোমাদের পাঠ্য বইয়ে একটা বাক্য দেওয়া আছে, বোঝার সুবিধার জন্য আমি সেই বাক্যটাই নিয়েছি। বাবা শীতকালে খেজুরের গুড় কিনল, এই একটা বাক্য। সেখানে দেখো ধাতু কি আছে না, এই যে কিনল ক্রিয়াপদটার মধ্যে ধাতু আছে, তাই তো? তাহলে এটার ধাতু কি? কিনল শব্দের মূল ধাতু হলো কিন। এরপরে এই বাক্যটার মধ্যে কি কি শব্দ আছে আমরা দেখব। না, শব্দ আছে বাবা, গুড়, শীতকাল, খেজুর। এরপর দেখব আমরা বিভক্তি কি কি আছে। না, এই যে বাবা আর গুড় এই দুটো শব্দের সঙ্গে শূন্য বিভক্তি বা অবিভক্তি যুক্ত হয়েছে, দিয়ে বাক্যে ব্যবহৃত হয়েছে। শীতকাল এই শব্দটার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, দিয়ে কি হয়েছে? শীতকালে। আবার খেজুর এই শব্দটার সাথে এর বিভক্তি যুক্ত হয়ে সেটা বাক্যে ব্যবহৃত হয়েছে খেজুরের। তারপর দেখো কিনল, এটা হলো ক্রিয়াপদ। এই কিনলোর সাথে কিন মূল ধাতু, তার সাথে ল যুক্ত হয়েছে, হয়েছে কিনল। এবার তাহলে পদ কি কি আছে? পদই তো বাক্যে ব্যবহৃত হয়। তাহলে পদগুলো কি কি? শব্দ, তার সাথে বিভক্তি যুক্ত হয়ে হয়েছে পদ। বাবা, তার সাথে শূন্য বিভক্তি যুক্ত হয়ে হয়েছে বাবা। গুড়, তার সাথেও শূন্য বিভক্তি যুক্ত হয়ে হয়েছে গুড়। শীতকাল, তার সাথে এ বিভক্তি যুক্ত হয়ে শীতকালে হয়েছে। খেজুর, তার সাথে এর বিভক্তি যুক্ত হয়েছে খেজুরের। আবার কিন এই ধাতুর সাথে ল বিভক্তি যুক্ত হয়েছে, দিয়ে হয়েছে কিনল। তাহলে দেখো, একটা বাক্য, তার মধ্যে শব্দ, বিভক্তি, পদ
ধাতু। এই সব কটা বিষয় সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা হলো। এরপর দেখো আমরা চলে যাব পদের শ্রেণীবিন্যাস। পদকে মূলত দেখো দুটো ভাগে ভাগ করা যায়। এক হলো নামপদ, দুই হলো ক্রিয়াপদ। এবার এই নামপদের আবার ভাগ রয়েছে। নামপদগুলো কি কি? না, নামপদগুলো হলো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, আর রয়েছে ক্রিয়াপদ। একটা বাক্য দেখো, গৌতম ও তার বন্ধুরা ভালো গান করে। এই বাক্যটার মধ্যে দেখো কি রয়েছে? না, বিভিন্ন পদ রয়েছে। সেই পদগুলো কি কি আমরা একটু আলাদা করে দেখে নিই। বাক্যটার মধ্যে দেখো গৌতম আর বন্ধুরা, এটি হচ্ছে বিশেষ্য পদ। এই দুটো পদ হচ্ছে বিশেষ্য পদ। এবার দেখো রয়েছে তার, এটা কি? এটা হলো সর্বনাম। কেন? না, সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হয়, বিশেষ্যের পরিবর্তে সর্বনাম ব্যবহৃত হয়, যাতে করে বাক্যটা শ্রুতিমধুর হয়। তারপরে দেখো রয়েছে ভালো, এটা কি পদ? না, এই ভালোটা হচ্ছে এটা গুণ, তাহলে এটা বিশেষণ পদ। আর কি রয়েছে দেখো বাক্যের মধ্যে? ও, এই ওটা দেখো এই বাক্যে দুটোকে সংযুক্ত করেছে, তাই এই ওটা হলো অব্যয়। আর আছে গান করে। এই গান করেটা কি? না, গান করা, কাজ বোঝাচ্ছে, সেটা হলো ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ কি? না, হওয়া, করা, থাকা, এসব বোঝায়, তাহলে হয় ক্রিয়াপদ। তাহলে দেখো পদ কাকে বলে? পদের সংজ্ঞা, একটা বাক্যের মধ্যে কি কি রয়েছে, শব্দ, বিভক্তি, পদ, ধাতু, সেগুলো জানলে, পদের শ্রেণীবিন্যাস জানলে, একটা বাক্যে তার মধ্যে কোনটা কি পদ সেটা তোমরা চিনলে। এরপর দেখো আমরা দেখব পদের শ্রেণীবিভাগ। বিভিন্ন পদ রয়েছে। কি কি সেই পদগুলি? না, বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। এরপর আমরা ভিন্ন ভিন্নভাবে সেই পদগুলি সম্পর্কে আলোচনা করব, তাদের সংজ্ঞা, উদাহরণ এবং সেই পদের আবার শ্রেণী বিভাগগুলো আমরা দেখব। প্রথমত আমরা দেখব বিশেষ্য পদ। বিশেষ্য পদ, এই পদ কাকে বলে? না, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। কোনো কিছুর নাম বোঝাবে। যেমন ধরো রবীন্দ্রনাথ অথবা কলকাতা, কোনো কিছুর নাম বোঝালে তা হবে বিশেষ্য পদ। দেখো এবার বিশেষ্য পদের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। কি কি সেই শ্রেণী বিভাগগুলো? যেমন দেখো 1 নম্বর সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য কি? না, এর দ্বারা কোনো একটি কিছুর নাম বোঝায়। যেমন আনন্দবাজার, রবীন্দ্রনাথ, অথবা কমলা ইত্যাদি। এগুলো হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। এরপর কি? না, এরপর হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কি?
না এই পদটির দ্বারা কোনো বস্তুর নাম বোঝাবে। যেমন কোনো বস্তু আমরা দেখি, বই, ভাত, জল, খাতা ইত্যাদি। এগুলো এক একটি বস্তুর নাম বোঝাচ্ছে, তাই এগুলো বস্তুবাচক বিশেষ্য। এরপর চলে যাব বিশেষ্যের তৃতীয় ভাগ। কি সেটা? না স্থানবাচক বিশেষ্য। স্থানবাচক বিশেষ্য কাকে বলে? স্থানবাচক বিশেষ্য না কোনো স্থানের নাম বোঝালে এই বিশেষ্য পদ হয়। তার উদাহরণ কি? যেমন কোনো স্থান, কলকাতা, আবার কি বাংলাদেশ, আবার কি বিধাননগর। যে কোনো স্থান বোঝাবে। এগুলো হলো স্থানবাচক বিশেষ্য। এরপর কি জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য কি? জাতিবাচক বিশেষ্য হচ্ছে যখন কোনো বিশেষ একজনকে না বুঝিয়ে জাতি, সম্প্রদায় বা গোষ্ঠীকে বোঝায়, তখন এই বিশেষ্য পদ হয়। যেমন আমরা একটা বিশেষ জাতি কি না ভারতীয়, এতে নিশ্চয়ই একজন ভারতবাসীকে বোঝায় না, সমস্ত ভারতবাসীকে বোঝায়, তাই এটি হলো জাতিবাচক বিশেষ্য। আবার ধরো যেমন ইংরেজ গোটা জাতিটাকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে না। তারপর আবার দেখো একটা হরিণ, একটি হরিণকে বোঝায় না, হরিণ বললে সমস্ত হরিণ জাতিটাকে বোঝায়, তাই এটি হলো জাতিবাচক বিশেষ্য। এরপর দেখো গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য কি না কোনো বিশেষ্য পদ দ্বারা দোষ, গুণ বা কোনো ভাবের নাম বোঝালে তাকে গুণবাচক বিশেষ্য। যেমন ধরো সৌন্দর্য, এটি একটি গুণবাচক বিশেষ্য। আবার কি দয়া, এটিও একটি গুণবাচক বিশেষ্য। তাহলে এই গেল গুণবাচক বিশেষ্য। এর পরবর্তী ভাগ কি সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য কি না কোনো প্রাণী বা বস্তুর একটিকে না বুঝিয়ে তাদের কয়েকটির সমষ্টিকে বোঝালে তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। তার উদাহরণ এবার আমরা দেখি। তার উদাহরণ কি ধরো সভা, এতে আমরা কিন্তু একজনকে বোঝাচ্ছি না, সভা বললেই কি হয় না অনেকজনকে বোঝায়। আবার ধরো ছাত্র দল, একজন ছাত্রকে নিশ্চয়ই বোঝায় না, অনেকজনকে বোঝায়। তারপর কি এক ঝাঁক বক, সমষ্টি বোঝাচ্ছে, একটি বককে বোঝাচ্ছে না, অনেকগুলি বককে বোঝাচ্ছে, তাই এটি হলো সমষ্টিবাচক বিশেষ্য। এরপর কি না ক্রিয়াবাচক বিশেষ্য।
ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য কোনগুলো? তার সংজ্ঞা কি? না, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়ার নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন ধরো, কোনো ক্রিয়ার নাম বোঝাবে, মানে কিছু করার নাম বোঝাবে। ভোজন, দর্শন। দেখো, ভোজন মানে হচ্ছে খাওয়া, আবার দর্শন মানে হচ্ছে দেখা। তাহলে এগুলো ক্রিয়ার নাম বোঝাচ্ছে। আবার ধরো শ্রবণ, তাই তো? শয়ন, গমন, চলন, এগুলো ক্রিয়ার নাম বোঝাচ্ছে, তাই এগুলো হলো ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে আমরা কি দেখলাম? বিশেষ্য পদের শ্রেণীবিন্যাস। বিশেষ্য পদ কাকে বলে তার শ্রেণীবিন্যাসগুলো দেখলাম। 1 নম্বর সংজ্ঞাবাচক বিশেষ্য, 2 বস্তুবাচক বিশেষ্য, 3 স্থানবাচক বিশেষ্য, 4 জাতিবাচক বিশেষ্য, 5 গুণবাচক বিশেষ্য, 6 সমষ্টিবাচক বিশেষ্য, 7 ক্রিয়াবাচক বিশেষ্য। এরপর আমরা চলে যাব সর্বনাম পদ। সর্বনাম পদ, দেখো সর্বনাম পদ কাকে বলে আগে জানবো। না, সর্বনাম পদ হচ্ছে যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব। যেমন ধরো, রহিম পড়ছিল, তারপর কি? না, মায়ের ডাক শুনে সে উঠে গেল। তারপর কি? তাকে এখন বাজারে যেতে হবে। দেখো, এখানে প্রথমে দেখো এই যে একটি নাম রহিম, এটি হচ্ছে বিশেষ্য পদ। দ্বিতীয় বাক্যে দেখো, মায়ের ডাকে কে উঠে গেল? না, রহিম উঠে গেল। কিন্তু সেখানে আর রহিম ব্যবহৃত হয়নি, সেখানে ব্যবহৃত হয়েছে সে উঠে গেল। আবার তৃতীয় বাক্যে দেখো আছে তাকে এখন বাজারে যেতে হবে। কাকে বাজারে যেতে হবে? না, রহিমকে। কিন্তু সেই রহিম এই শব্দটা আর ব্যবহৃত না হয়ে তাকে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বোঝাচ্ছে কিন্তু সেই রহিমকে। তাহলে কি দেখো, রহিম পদটি বারবার ব্যবহার না করে আমরা কি করেছি? একবার সে, আবার একবার তাকে ব্যবহার করেছি। এতে কিন্তু বাক্যটা শুনতে ভালো লাগছে। তাই এই বিশেষ্যের পরিবর্তে, বিশেষ্য পদটার পরিবর্তে যে পদগুলো ব্যবহৃত হয় সেটাই হলো সর্বনাম পদ। এরপর দেখো, বিশেষ্য পদ মানে কেন, বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদটা কেন ব্যবহৃত হয় তোমরা জানবে যে বাক্যটা যাতে শ্রুতিমধুর হয়। বারবার বিশেষ্য পদ ব্যবহার করলে বাক্যটা শ্রুতিকটু শোনায়, তাই সেখানে সর্বনাম পদ ব্যবহৃত হয়। এরপর দেখো, আমরা সর্বনাম পদের শ্রেণী বিভাগগুলো দেখব। দেখো, সর্বনাম পদকে প্রথমেই ব্যক্তিবাচক সর্বনাম পদে ভাগ করা হয়েছে। দেখো, ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কোনগুলো? না, যেমন ধরো
আমি ব্যক্তিকে বোঝাচ্ছে। আবার তুমি, নাম না বলে আমি, আবার তুমি বলা হচ্ছে। আবার কি আমরা, তোমরা, এগুলো হলো ব্যক্তিবাচক সর্বনাম। এরপর ব্যক্তিবাচক সর্বনামের পরে আছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম কোনগুলো দেখি। নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম কোনগুলো না, যেমন ধরো এটা, আবার কি ওটা, আবার কি ইনি। দেখো এগুলো দিয়ে কোনো একজনকে নির্দিষ্ট করে নির্দেশ করা হচ্ছে, তাই তো? তাই এগুলো হলো নির্দেশক সর্বনাম। এরপরের ভাগ দেখো অনির্দেশক সর্বনাম। অনির্দেশক সর্বনাম কোনগুলো না, অনির্দেশক মানেই কাউকে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। যেমন ধরো অন্য, আবার কি কেউ, অনির্দেশক কিছু, এগুলো হলো অনির্দেশক সর্বনাম। আরো আছে যে কেউ, এইসব। এরপরের ভাগ দেখো প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম কি? প্রশ্নবাচক সর্বনাম দেখো প্রশ্ন করা বোঝাবে। যেমন কারা, কোথায়, এগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, তাই তো? আবার ধরো কখন, কাকে, এগুলো হয়ে গেল প্রশ্নবাচক সর্বনাম। এরপরে আছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম সেগুলো কোনগুলো? আত্ম মানে নিজেকে বোঝাচ্ছে, তাহলে কি আত্মবাচক সর্বনাম হচ্ছে নিজে, আবার কি নিজের, আপন, নিজেদের ইত্যাদি। এগুলো হলো আত্মবাচক সর্বনাম। এরপরের ভাগ দেখো সমষ্টিবাচক সর্বনাম। সমষ্টিবাচক সর্বনাম সেগুলো কোনগুলো? সমষ্টি মানেই বুঝতে পারছো অনেকগুলো একসাথে। সেই সর্বনামগুলো কি না, সব কিছু, এটা একটা সমষ্টিবাচক সর্বনাম। আবার যখন আমরা বলবো সকল, আবার যখন বলবো সব, এগুলো হলো সমষ্টিবাচক সর্বনাম। এরপরের ভাগটি, এরপর হচ্ছে সম্ভ্রম সূচক সর্বনাম। সম্ভ্রম সূচক
সর্বনাম। সেগুলো কোনগুলো? না, সংখ্যা মানেই সম্মান জ্ঞাপন করা হচ্ছে। যেমন ধরো যাকে, আবার ধরো যা, এই চন্দ্রবিন্দু ব্যবহার করে সম্মান দেওয়া হয়। আবার ধরো যাদের, এগুলো হলো সম্ভ্রম সূচক সর্বনাম। এরপর শেষ ভাগ হচ্ছে পরিমাণবাচক সর্বনাম। পরিমাণবাচক সর্বনাম কি? না, পরিমাণ বোঝাচ্ছে। পরিমাণবাচক সর্বনাম। যেমন ধরো যতটুকু, এটা দিয়ে আমরা পরিমাণকে নির্দেশ করছি। আবার কি অত, এটা আমরা বলি, তাই তো? এটা কিন্তু পরিমাণবাচক সর্বনাম। আবার ধরো যত, তত, এগুলো হলো পরিমাণবাচক সর্বনাম। তাহলে আমরা কি দেখলাম? না, সর্বনাম পদ দেখলাম। সর্বনাম পদ কাকে বলে, তার শ্রেণীবিন্যাসগুলো কি কি, সর্বনাম পদ কেন ব্যবহার করা হয়, এবং এই সর্বনাম পদের প্রত্যেকটা বিভাগের আলাদা করে উদাহরণ আমরা দেখলাম। এরপর দেখো, চলে যাব পরবর্তী পদটি, না বিশেষণ। বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বলবো? যে পদ দ্বারা অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। দেখো একটা উদাহরণ সহযোগে আমরা এটা দেখি। ধরো যেমন নীল আকাশ। আকাশটা কি পদ? বিশেষ্য পদ, নাম বোঝাচ্ছে। এই বিশেষ্যকে কে বিশেষিত করেছে? না নীল। আকাশটা কেমন? না নীল। তাহলে এটা হলো বিশেষণ। এরপর দেখো, এই বাক্যটাকে আমরা আরেকটু বাড়াই। কিভাবে? না, নীল আকাশে সাদা মেঘ ভাসছে। নীল আকাশে সাদা মেঘ ভাসছে। তাহলে দেখো এখানে এই যে নীল আর সাদা, এই দুটো বর্ণ, তাই তো? এই দুটো বিশেষণের কাজ করছে। আকাশ একে বিশেষিত করছে নীল, আবার মেঘ একে বিশেষিত করছে সাদা। তাই এই নীল আর সাদা এই দুটো হলো বিশেষণ। বিশেষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা অন্য কোনো পদেরও দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলা হয়। এরকম আরো উদাহরণ আছে। যেমন ধরো টাটকা মাছ, নতুন জামা। জামাটা কেমন? না নতুন। মাছটা কেমন? না টাটকা। তাহলে এই টাটকা, নতুন, এগুলো হলো বিশেষণ পদ।
এরপর আমরা দেখব সর্বনাম, বিশেষ্য এগুলোর মতো বিশেষণেরও কিন্তু ভাগ আছে। দেখো, যেমন দেখো একটা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, শর্মিলা বুদ্ধিমতী মেয়ে। শর্মিলা বুদ্ধিমতী মেয়ে। এখানে দেখো এই বাক্যে বুদ্ধিমতী পদটি শর্মিলার গুণ বোঝাচ্ছে, তাই তো? বুদ্ধিমতী এটা শর্মিলার গুণ বোঝাচ্ছে, তাই এটি হলো বিশেষণ পদ। কার না? বিশেষ্যের এটা বিশেষণ হলো। এবার দেখো আমরা যখন বলবো শর্মিলা খুব বুদ্ধিমতী মেয়ে, তখন কি হচ্ছে দেখো, বুদ্ধিমতী এটা বিশেষণ, এটাকে আবার কে বিশেষিত করছে না? খুব বুদ্ধিমতী। তাহলে এটা হলো বিশেষণের বিশেষণ। এটা কি হচ্ছে? বিশেষণের আবার দোষ, গুণ, পরিমাণ বোঝাচ্ছে, তাই এটা হলো বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ এর সংজ্ঞাটা কি না? যে পদ দ্বারা বিশেষণ পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণের বিশেষণ পদ বলা হয়। এরপর দেখো ক্রিয়ার বিশেষণ। যেমন ধরো জোরে বাতাস বইছে। ক্রিয়া কোনটা? বইছে। কেমন করে বইছে না? জোরে বইছে, তাই তো? এই বাক্যে দেখো জোরে পদটি বইছে ক্রিয়াপদের গতির একটি বিশেষ অবস্থা বোঝাচ্ছে, তাই জোরে পদটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। এটা হলো ক্রিয়ার বিশেষণ। তাহলে দেখো ক্রিয়া বিশেষণ কাকে বলবো? সংজ্ঞাটা কি হবে? যে বিশেষণ পদ দিয়ে ক্রিয়াপদের অবস্থা বোঝায় তাকে বলে ক্রিয়া বিশেষণ। যেমন আরো উদাহরণ আছে, শো শো করে ঝোড়ো বাতাস বইছে, ঠিক আছে? আবার সদা থাকো আনন্দে, এইসব। এরপর দেখো এরপরের আরেকটা উদাহরণ দেব, ভালো করে লক্ষ্য করো। আমরা যখন ওই পূর্বের বাক্যটাকেই লিখবো, খুব জোরে বাতাস বইছে। এই বাক্যে দেখো খুব, এই পদটা জোরে, এই পদটাকে কি করছে না? ক্রিয়া বিশেষণটার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই তো? জোরেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কেমন করে বইছে না? জোরে বইছে, এটা হয়েছিল ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণটাকে আবার বিশেষিত করেছে খুব, এই পদটা। তাহলে এটি হলো ক্রিয়া বিশেষণের বিশেষণ। এটি হলো ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণের বিশেষণ এর সংজ্ঞা কি না? যে বিশেষণ পদ ক্রিয়া বিশেষণের পদকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণের বিশেষণ পদ বলে। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, আমরা এতক্ষণ কি দেখলাম
না পদের শ্রেণীবিন্যাস দেখেছি, পদকে কটা ভাগে ভাগ করা হয় দেখেছি, সেই প্রত্যেকটা ভাগের আবার সংজ্ঞা উদাহরণ আমরা দেখেছি। বাক্যে আলাদা আলাদা করে যা যা থাকে শব্দ, বিভক্তি, পদ, ধাতু এই সম্পর্কে ধারণা আমরা পেয়েছি। তারপর বিশেষ্য পদের শ্রেণীবিভাগ দেখেছি, সর্বনাম পদ কাকে বলে, কেন ব্যবহৃত হয় তা দেখেছি, সর্বনাম পদের শ্রেণীবিন্যাস দেখেছি, প্রত্যেকটার আবার উদাহরণ দেখেছি। তারপর বিশেষণ পদ কাকে বলে তার আবার শ্রেণীবিন্যাস এবং সাথে উদাহরণ দেখেছি। ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে এটা অভ্যাস করবে এবং খাতায় লিখে এগুলো রোজ অভ্যাস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আমি ক্রিয়াপদ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব।